বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়ায় তার মডেলের ত্রুটি ধরা পড়ায় এরপর সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য নিলস বোর কয়েকটি স্বীকার্য দিয়ে থাকেন। সেগুলি হচ্ছে বোরের পরমাণু মডেল নামে পরিচিত। কেমন? বোরের পরমাণু মডেলটি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপরেই প্রতিষ্ঠিত। তার মানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানী বোর রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে সংশোধন করে আরেকটি মডেল দেয়, যে মডেলটি বোরের পরমাণু মডেল নামে পরিচিত। সেই মডেলে তার স্বীকার্য বা পস্টুলেটসগুলো যেগুলো ছিল তার মধ্যে প্রধান চারটি বক্তব্য হিসাবে রয়েছে। প্রথমেই দেখো যে রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল কি না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি ইচ্ছাখুশি যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। কিন্তু নিলস বোর তার প্রথম তত্ত্বে প্রথম স্বীকার্যে এই কথাটা বলেন যে ইলেকট্রনগুলি ইচ্ছাখুশি যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। কয়েকটি নির্দিষ্ট ব্যাসার্ধের স্থায়ী কক্ষপথ ছাড়া ইলেকট্রনগুলি ইচ্ছাখুশি যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে না। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করতে পারে। যেমন স্মল আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান mvr = nh/2π, অর্থাৎ এটি তার প্রথম স্বীকার্যের গাণিতিক রূপ। একটা রয়েছে যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান mvr = nh/2π, যেখানে স্মল এমটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এমটা কি ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আরটা ওই কক্ষপথের ব্যাসার্ধ, কেমন, আর এইচটা প্ল্যাঙ্কের ধ্রুবক, যেগুলো আমি এখানে লিখে রেখেছি। কেমন? ঠিক আছে, এটি হচ্ছে 1 নম্বর স্বীকার্য। তাহলে ইচ্ছাখুশি যে কোনো কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে পারে না, এটি প্রথম স্বীকার্যকে। দ্বিতীয় স্বীকার্য বলছি নির্দিষ্ট ব্যাসার্ধের এই সমস্ত কক্ষপথগুলির যে কোনো একটিতে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। তার মানে এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন কখনোই শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। তার মানে বাইরের পরিবেশের সঙ্গে তার শক্তির আদান প্রদান হবে না। তার মানে এই কক্ষপথে থাকা অবস্থায়, আবর্তনরত অবস্থায় ইলেকট্রনের শক্তি সর্বদাই ধ্রুবক থাকে। তাই এই কক্ষপথগুলোকে বলা হয়, এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথগুলোকে বলা হয় সুস্থির কক্ষপথ বা সুস্থিত কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ। তার মানে দেখো, নির্দিষ্ট ব্যাসার্ধের এই সমস্ত কক্ষপথগুলির যে কোনো একটিতে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না, অর্থাৎ কক্ষপথগুলিতে আবর্তনরত অবস্থায় ইলেকট্রনের শক্তি সর্বদাই ধ্রুবক থাকে বা স্থির থাকে। এই কক্ষপথগুলোকে স্থায়ী বা সুস্থির কক্ষপথ বলা হয় এবং ইলেকট্রনটির এই অবস্থাকে বলা হয় স্থিতাবস্থা বা সুস্থিত অবস্থা। তার মানে ইলেকট্রনটি সুস্থিত অবস্থা বা স্থিতাবস্থায় আছে বলা হয়।
আর এই সুস্থিত কক্ষপথগুলোকে এক একটিকে বলা হয় শক্তি স্তর, এনার্জি লেভেল। দেখো, এই সুস্থিত কক্ষপথগুলোকে শক্তি স্তর বা এনার্জি লেভেল বলা হয়। তাহলে সেকেন্ড পেজে এই কথাগুলো পরিষ্কার ধারণা হলো নিশ্চিত। নির্দিষ্ট ব্যাসার্ধের এই সমস্ত কক্ষপথগুলির যে কোনো একটিতে আবর্তনকালে ইলেকট্রন কোনরূপ শক্তি শোষণ বা বর্জন করবে না। অর্থাৎ কক্ষপথগুলিতে আবর্তনরত অবস্থায় ইলেকট্রনের শক্তি সর্বদাই স্থির থাকে। এই কক্ষপথগুলিকে স্থায়ী বা সুস্থির কক্ষপথ বলা হয়। এটা ডিফাইনটা করবে। এবং এই অবস্থায় ইলেকট্রন সুস্থিত বা স্থিতাবস্থায় আছে, স্টেশনারি স্টেট আছে বলা হয়। ইলেকট্রনটির অবস্থা হচ্ছে স্টেশনারি স্টেট, অর্থাৎ স্থিতাবস্থায় আছে। এই সুস্থির কক্ষপথগুলিকে কক্ষপথগুলির এক একটিকে শক্তি স্তর বলা হয়। অর্থাৎ এই সুস্থিত কক্ষপথগুলি এক একটি শক্তি স্তর নামে পরিচিত। এইরূপ মোট 7টি শক্তি স্তর আছে। কেমন? তাহলে কি বলছি, এখানে মোট 7টি শক্তি স্তরের কল্পনা করেন, 7টি এনার্জি লেভেল বর্তমান, যেগুলিকে যথাক্রমে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুযায়ী কে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, এল ক্যাপিটাল এল যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, ক্যাপিটাল এম প্রিন্সিপাল নাম্বার 3, 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর এন দ্যাট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, ও যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5, পি যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6 এবং ক্যাপিটাল কিউ যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 7, অর্থাৎ 7 নম্বর শক্তি স্তর। এগুলিকে যথাক্রমে কে এল এম এন ও পি কিউ দ্বারা চিহ্নিত করা হয়। নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের থেকে কক্ষপথগুলির দূরত্ব বৃদ্ধির সাথে সাথে উহাদের শক্তি মান ক্রমশ বৃদ্ধি পায়। ওই কক্ষপথগুলির শক্তি মান ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ এদের শক্তির ক্রম হলো কে সব থেকে নিম্ন শক্তি স্তর, তারপরে এল, তার থেকে হচ্ছে এম, এন, ও, পি, কিউ। এই হচ্ছে দ্বিতীয় স্বীকার্যে এই কথাগুলো বলা হয়েছে। এখানে সুস্থির কক্ষপথ এবং স্থিতাবস্থা ইলেকট্রনটির এই কথাগুলি আলোচনার মধ্যে রাখা হয়েছে। 3 নম্বর শক্তি স্তর, 3 নম্বর স্বীকার্যে কি বলা হচ্ছে, যখন কোনো ইলেকট্রন নিম্নতর কোনো শক্তি স্তর থেকে উচ্চতর কোনো শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তখনই একমাত্র ইলেকট্রন শক্তি গ্রহণ করে, বাইরে থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে। তাহলে 3 নম্বর স্বীকার্যে কি বলছি দেখো, যখন কোনো নিম্নতর শক্তি স্তর থেকে কোন উচ্চতর শক্তি স্তরে
উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয়, ইলেকট্রন স্থানান্তরিত হয় তখন ইলেকট্রন শক্তি শোষণ করে বা গ্রহণ করে, শোষণ করে থাকে। আবার ঠিক বিপরীত ক্রম, অর্থাৎ কোন উচ্চতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তির লেভেল, এনার্জি লেভেল, উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর বা নেমে আসে, ইলেকট্রন স্থানান্তরিত হয়, স্থানান্তরিত হয়, বানানটা ভুল লেখা আছে, স্থানান্তরিত হয়, তখন ইলেকট্রনটি শক্তি বর্জন করে, বিকিরণ করে, শক্তি বর্জন করে। কেমন? এই শোষিত বা বর্জিত শক্তির মান ইজিক্যাল টু E2 minus E1, that is equal to delta E। আমরা দেখো এখানে E1 হচ্ছে নিম্নতর শক্তি, নিম্নতর শক্তি স্তরে শক্তির মান, এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি। আর E2 হচ্ছে উচ্চতর, কোন একটা উচ্চতর শক্তি স্তরের শক্তির মান, আর এটা হচ্ছে ডিফারেন্স। তার মানে প্ল্যাঙ্কের সূত্র থেকে এখানে প্রয়োগ করা হয়েছে এই শক্তির মানটা ডেল্টা ই, গৃহীত বা বর্জিত শক্তির মানটা হবে এইচ নিউ এর সমান, নিউ কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আর তোমরা জানো কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ ইনটু সি বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে এর গাণিতিক রূপ, দ্বিতীয় শিকার্যের গাণিতিক রূপ। প্রথম শিকার্যের গাণিতিক রূপটা অলরেডি জেনেছ, কৌণিক ভরবেগের মান সম্পর্কিত। আর দ্বিতীয়র ক্ষেত্রে শোষিত বা বর্জিত শক্তি সম্পর্কীয় গাণিতিক রূপ সমীকরণটা দেখলে, যেখানে এইচ ইজ ইকুয়াল টু আমরা বলছি হচ্ছে কি না প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর গতিবেগ, আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কেমন? এই হচ্ছে তোমার তৃতীয় পস্টুলেট। চতুর্থ পস্টুলেট, 4 নম্বর স্বীকার্য, যে দুটি স্থির কক্ষপথের মাঝে কোনো জায়গাতে ইলেকট্রন কখনোই আবর্তন করতে পারে না। এই অঞ্চলটিকে আমরা বলে থাকি ফরবিডেন টেরিটরিজ, অর্থাৎ নিষিদ্ধ সীমাঞ্চল। অর্থাৎ 4 নম্বর পস্টুলেটে বলা হচ্ছে যে কোনো দুটি স্থায়ী কক্ষপথের মাঝে
পারতে পারে না, আবর্তন করতে পারে না। এই জায়গাটিকে বা স্থানটিকে নিষিদ্ধ সীমাঞ্চল বলা হয়। নিষিদ্ধ সীমাঞ্চল বলা হয়। তাহলে এই হচ্ছে বোরের স্বীকার্য তথা বোরের পরমাণু মডেল। হ্যাঁ, আপাতত বোরের পরমাণু মডেল সম্পর্কীয় স্টাডি করলাম। নেক্সট হচ্ছে দেখো, এই বোর থিওরি বা বোরের অ্যাটমিক মডেল থেকে আমরা কয়েকটি বিষয় নির্ণয় করতে পারি, তথা বিজ্ঞানী বোর তার তত্ত্বের সাহায্যে কতগুলি বিষয়, বিশেষ করে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন পরমাণু সদৃশ কোনো পরমাণু, হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণু ইলেকট্রন কক্ষে, ইলেকট্রনের যে কক্ষপথ তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারে, তার ইলেকট্রনটা বেগ নির্ণয় করতে পারে এবং ইলেকট্রনের শক্তির মান নির্ণয় করতে পারে। তো এক এক করে আমরা আসছি। প্রথমেই দেখো যে বোর তত্ত্বের সাহায্যে এনতম কক্ষপথের, আমরা অনেক সময় বোর কক্ষও বলি, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এটা আমরা প্রথম কাজ করছি আর এর মান নির্ণয়, যে এনতম যে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধটা। তোমরা দেখো নিউক্লিয়াস, এবার নিউক্লিয়াসের বাইরের কোন একটা বৃত্তাকার কক্ষপথের কল্পনা করলাম। এই জায়গায় একটা যে কোনো ইলেকট্রন, একটা ইলেকট্রন আবর্তন করছে, মনে করো এই বরাবর, এই অভিমুখে ইলেকট্রনটা গতিশীল, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এই কক্ষপথের ব্যাসার্ধটা স্মল আর। এবার এইখানে যে পরমাণুটা রয়েছে তার প্রোটন সংখ্যা মনে করো ক্যাপিটাল জেড। এবার একটা প্রোটন সংখ্যা যদি জেড হয় আর একটা ইলেকট্রনের যদি আধান স্মল ই হয়, তাহলে প্রোটনের আধানও স্মল ই। তার মানে এখানে নিউক্লিয় আধানের মানটা কত হবে? জেড ইন্টু ই। মানে জেড সংখ্যক প্রোটন, তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক জেড। ওই মৌলের পরমাণুটার পারমাণবিক ক্রমাঙ্ক জেড। আর একটি ইলেকট্রন বা প্রোটনের আধান যদি স্মল ই ধরা হয়, তাহলে নিউক্লিয়াসের মধ্যে মোট পজিটিভ চার্জ কত হবে? জেড ই। এবার ইলেকট্রনটার আধান কত? ই। তাহলে এই ইলেকট্রনটা আবর্তনশীল হচ্ছে, তাহলে এই ইলেকট্রনটা যে বেগে গতিশীল, সেটা মনে করো ভি বেগে গতিশীল। এবার ইলেকট্রনের উপরে দুটি বল ক্রিয়া করে, একটা নিউক্লিয়াসের দিকে, যেটাকে বলা হয় কি না হচ্ছে অভিকেন্দ্রিক বল, আরেকটি তার বিপরীত দিকে বল ক্রিয়া করে, সেটাকে বলা হয় অপকেন্দ্রিক বল। তাহলে এটা অপকেন্দ্রিক বল, আর এটা হচ্ছে অভিকেন্দ্রিক বল। অভিকেন্দ্রিক বল, এই দুই বিপরীতমুখী বল, যে সম্পর্কে ধারণা আমরা রাদারফোর্ড থেকেও পেয়েছি এবং বোরও এটাকে সমর্থন করেছেন, যে দুটো বলের মান সমান এবং বিপরীতমুখী। তার এই অবস্থায় ইলেকট্রনটা কি রয়েছে না স্থিতা অবস্থায় থাকে, তার মানে সুস্থিত অবস্থায় থাকে। তাহলে একটা আমাদের ক্যালকুলেশনের বিষয়ে আসছি আমরা এখানে। তাহলে হাইড্রোজেন সদৃশ পরমাণু ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে অভিকেন্দ্রিক বলের মানটা কত হবে না, অভিকেন্দ্রিক বল কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে আধান দ্বয়ের গুণফল, অর্থাৎ প্রোটন নিউক্লিয় আধান ইনটু ইলেকট্রনের আধান বাই দূরত্বের বর্গ, দ্যাট ইজ, এটা কুলম্বের সূত্র থেকে জানো। কুলম্ব সূত্র
থেকে, এটা আমরা জানি। আর আরেকটি বল যেটা অপকেন্দ্রিক বল, অপকেন্দ্রিক বলটা আমরা পদার্থবিদ্যার বলবিজ্ঞান থেকে সাহায্য নিতে পারি, যেটা হচ্ছে হবে mv²/r। হ্যাঁ, তাহলে অপকেন্দ্রিক বল সেন্ট্রিপিটাল ফোর্স বল সমান mv²/r। এবার সুস্থিত অবস্থায় তথা সুস্থির কক্ষপথে, সুস্থির কক্ষপথের ক্ষেত্রে দুটো বল সমান হয়, দ্যাট ইজ mv²/r = z²/r²। তাহলে এখান থেকে আমরা এই দুটো বলের মান সমান কিন্তু বিপরীতমুখী, সেটা আমাদের জানা আছে যে সুস্থিত অবস্থায় তথা সুস্থির কক্ষপথের ক্ষেত্রে এইরূপ বিষয়টা আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, v² ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় না, v² z²/mr। নাম্বার 1 ইকুয়েশন পেলাম। নেক্সট দেখো, আমি এটা মুছে দিচ্ছি জায়গাটা নেওয়ার জন্য। নেক্সট এরপরে 1 নম্বর সমীকরণটা পেলাম। এবার বোর তত্ত্ব থেকে আমরা জানি, বোর তত্ত্ব থেকে পাই mvr = nh/2π। বোর তত্ত্বের এই সমীকরণ আমরা অলরেডি জেনে গেছি। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো v = nh/2πmr। কেমন এই বিষয়টা আমরা পেলাম। তাহলে এটাকে যদি বর্গ করি, v² = n²h²/4π² হচ্ছে m²r²। কেমন? তাহলে এটা একটা ইকুয়েশন হলো। নাম্বার 2, 1 আর 2 তুলনা করলে ডান পাশ বাম পাশ দুটো কি হচ্ছে, সমান হয়ে যায়। কেমন? 1 আর 2 তুলনা করো, তাহলে বিষয়টা এসে যাবে। তার মানে 1 নম্বর ইকুয়েশন অলরেডি আগে আমরা করে রেখেছি, এইটা আর ওইটা। তাহলে এখান থেকে দেখো, লক্ষ্য করো যে অতএব 1 এবং 2 নম্বর তুলনা করে পাই যে বাম পাশটা v², তাহলে হচ্ছে কত না z²/mr = n²h²/4π² কেমন? ঠিক আছে। তাহলে এটাকে সলভ করি। দেখো বোথ সাইড একটা m কেটে যাবে, একটা r কেটে যাবে, তাহলে উপাশে থেকে গেল z² n²h²/4π²mr और r n²h²/4π²m। এখান থেকে 8টাকে বাম পাশে তুলে নিলাম, তাহলে mz²। কেমন? দ্যাট ইজ নাম্বার 3 ইকুয়েশন। অতএব n-তম কক্ষপথে ব্যাসার্ধের সমীকরণটা দাঁড়াবে কি, ব্যাসার্ধ rn যদি n-তম কক্ষপথের ব্যাসার্ধ হয়, দ্যাট ইজ ইকুয়াল টু n²h²/4π²mz², মানে এইটাই তুললাম। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। হ্যাঁ, এটা অবশ্যই ভালো করে রাখবে। এই হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আমরা
যদি হাইড্রোজেন পরমাণু তোমাদের প্রশ্ন দেওয়া হয়, যেমন হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো, দ্যাট ইজ দেখো এখান থেকে আমরা হাইড্রোজেন পরমাণু ফার্স্ট বোর অরবিটসের রেডিয়াস কত হবে না, হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে বোর কক্ষের 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা তো জানি r ইজিক্যাল টু এটা, r1 ইজিক্যাল টু n এর মান 1, n ইজিক্যাল টু 1 1 নম্বর কক্ষপথ, that is 1 square into h square by 4 pi square into m into z এর মান তো পারমাণবিক ক্রমাঙ্ক 1, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z ইজিক্যাল টু কত 1 পারমাণবিক ক্রমাঙ্ক। আচ্ছা, তারপরে দেখো এখানে z বসিয়ে দিলাম e স্কয়ার, এবার সব মানগুলো বসিয়ে দেই, r1 ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে, h এর মান আমাদের জানা আছে 6.626 into 10 to the power -27 arc second এর বর্গ, h স্কয়ার ডিভাইড বাই 4 পাই এর মান 3.14 হোল স্কয়ার ইনটু যে ইলেকট্রনের ভর m তো ইলেকট্রনের ভর 9.1 into 10 to the power -28 গ্রাম ইনটু তারপর তো 1 আছে ইনটু e স্কয়ার, e হচ্ছে সিজিএস এককে 4.8 into 10 to the power -10 esu এটার বর্গ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা পাওয়া যায় কেমন, এই মানটা দেখা যাচ্ছে 0. আমি দাঁড়াও দেখছি ক্যালকুলেটর, 0.529 into 10 to the power -8 সেন্টিমিটার আসবে সিজিএস এককে, that is equal to 0.529 তোমার এটার 10 to the power -8 কেবল হয় কি অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, that is এত অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান এইটা, এইভাবে নির্ণয় করা যেতে পারে। এবারে দেখো প্রথম এবং n-তম কক্ষের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়, যে কোনো পরমাণু প্রথম কক্ষ ও n-তম কক্ষের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এটাও গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখতে হবে তোমাদের। দেখো আমরা একটু আগে যে সমীকরণটা করলাম rn ইজিক্যাল টু, আমরা জানি যেহেতু rn ইজিক্যাল টু n স্কয়ার h স্কয়ার বাই এটা n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, m স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। এই ইকুয়েশনটা আমরা এখনি বের করে রেখেছি, m z স্কয়ার, এটা নাম্বার 1 ইকুয়েশন। নাম্বার 2 n ইজিক্যাল টু 1 প্রথম কক্ষের ক্ষেত্রে, এটা n-তম কক্ষ, আচ্ছা প্রথম কক্ষ, তাহলে r1 ইজিক্যাল টু 1 স্কয়ার ইনটু h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, নাম্বার 2 ইকুয়েশন হলো। এবার দেখো আমরা কি করছি না 1 নম্বর ভাজিতক 2 করে পাই, that is rn by r1 ইজিক্যাল টু কত দাঁড়াবে n স্কয়ার, আপনাদের তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে rn ইজিক্যাল টু r1 ইনটু n স্কয়ার। এটাই হলো সম্পর্ক, যে প্রথম কক্ষের সঙ্গে n-তম কক্ষের ব্যাসার্ধের সম্পর্ক, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। কেমন? ওকে, তাহলে আমরা বোর তত্ত্বের সাহায্যে
হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণু আমরা এ নির্ণয় করতে পারি ব্যাসার্ধের কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। নেক্সট দেখো, আমরা ইলেকট্রনের গতিবেগ অর্থাৎ n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ বা গতি নির্ণয় করব। কেমন? ওকে, তাহলে আমরা n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ বা গতিবেগ কিভাবে নির্ণয় করতে পারি? না, আমরা জানি বোর তত্ত্ব অনুসারে, তত্ত্ব থেকে পাই mvr is equal to nh by 2 পাই। এখান থেকে আমরা v is equal to কত পেতে পারি? না, or v is equal to nh by 2 পাই mr। কেমন? এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, নাম্বার 1 ইকুয়েশন। আবার দেখো r is equal to, এক্ষুনি আমরা জানলাম r is equal to কি জানি না, m স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার। কেমন? 4 পাই স্কয়ার, তারপরে হচ্ছে m z স্কয়ার, m z স্কয়ার, নাম্বার 2 ইকুয়েশন। তাহলে আমরা এক কাজ করতে পারি এবারে, হ্যাঁ, যেটা v is equal to 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে, তাহলে v is equal to nh by 2 pi m into 1 by r, that is 1 by r এর মানটা এখান থেকে বসিয়ে দিই, যে 1 by r is equal to 2 নম্বর থেকে r এর মান বসিয়ে পাই, that is or v is equal to nh by 2 pi m into 1 by r, that is এটা রিভার্স বসিয়ে দিতে হবে 4 পাই স্কয়ার, রিভার্সটা বসিয়ে দিতে হবে m z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার, that is একটু কাটাকুটি হবে, n কেটে যাবে, that is, হ্যাঁ, একটা nh নিচে থাকবে আর উপরে থেকে যাচ্ছে কত 2 পাই কেটে যাচ্ছে, তার মানে v is equal to, হ্যাঁ, v is equal to থাকছে 2 পাই z স্কয়ার বাই আমার হচ্ছে কত nh, এটা হচ্ছে ইকুয়েশন। অতএব n-তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ vn is equal to 2 pi z স্কয়ার বাই nh, এটাই হচ্ছে n-তম কক্ষপথে, হ্যাঁ, আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ 2 পাই z স্কয়ার বাই nh। কেমন? এখান থেকে দেখো আমরা প্রথম এবং n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের মধ্যে সম্পর্ক। তাহলে প্রথম ও n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সম্পর্ক, বেগের মধ্যে, দুটি বেগের মধ্যে সম্পর্ক, ইজি টার্ম আছে, দেখলে বুঝতে পারবে না এই সম্পর্কটা কিভাবে হবে। না, n-তম কক্ষপথের গতিবেগ vn is equal to 2 pi z স্কয়ার বাই nh, নাম্বার 1। তাহলে n is equal to 1, that is 1 নম্বর কক্ষপথের বেগ হবে, v is equal to 1, that is v1, 2 pi z
স্কয়ার বাই 1 ইন্টু এইচ। নাম্বার 2 ওদের 1 ভাজিতক 2 করে পাই vn বাই v1, সব কাটাকুটি হয়ে গিয়ে থেকে যাচ্ছে কত 1 বাই n, और vn is equal to v1 into 1 by n। এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন। তাহলে এই হলো পরমাণু, হ্যাঁ, একটা যে কোনো কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের, হ্যাঁ, কক্ষ মানে গতিবেগ সম্পর্কীয় রাশিমালা। তার মানে n-তম কক্ষপথে সঙ্গে আবার প্রথম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের বেগের সম্পর্কটা কেমন আছে সেটাও একটু বিষয়ে রাখার চেষ্টা করবে। এবার ইলেকট্রনের শক্তি নির্ণয়। আমরা এরপরে আসছি একটা ইলেকট্রনের এনার্জি, অর্থাৎ n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি নির্ণয়। সেটাও কি ধরনের ফর্মুলা থেকে আসতে পারে না, ধরে নাও n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি সমান যদি En হয়, তাহলে En ইজ ইকুয়াল টু তোমার দুটো শক্তির যোগফল, একটা স্থিতি শক্তি আর একটা গতি শক্তির সমষ্টি হবে। তার মানে মোট শক্তি বলতে গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, এই দুটো এনার্জির সমান হবে। এবার দেখো স্থিতি শক্তি আর গতি শক্তির সূত্র তো তোমরা জানো, হাফ mv স্কয়ার। কেমন? হাফ সমান হাফ mv স্কয়ার, এটা তোমাদের জানা আছে। আর এবার স্থিতি শক্তি, এখন ইলেকট্রন যদি অসীম দূরত্বে থাকে তাহলে তার স্থিতি শক্তির মান 0 হয়। আর অসীম দূরত্ব থেকে যখন নিউক্লিয়াসের আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনটাকে স্থানান্তরিত করা হয় তখন একটা কৃতকার্য করা হয়, যে কৃতকার্যের মানটা এই হচ্ছে আর ব্যাসার্ধের কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের যে নিউক্লিয় আকর্ষণ বল তথা যেটা অভিকেন্দ্রিক বল ছিল সেই মানটা z²/r², মনে করো আজকেই ক্যালকুলেশন করলাম কিছুক্ষণ আগে, ওইটাকে আবার কি করতে হবে না অসীম দূরত্ব থেকে আর দূরত্বের মধ্যে ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন ইনফাইনাইট টু হচ্ছে যাকে বলে আর, এই ব্যবধানে যদি আমরা ওই রাশিটা করি z²/r² এর, এটা হচ্ছে ইন্টিগ্রাল এরকম z²/r²dr, তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে। তাহলে দেখো একটি ইলেকট্রন যখন অসীম দূরত্বে থাকে তখন তার স্থিতিশক্তি 0 ধরা হয়, এবং ইলেকট্রনটি সেই অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের আর ব্যাসার্ধের কক্ষপথে স্থাপন করতে গেলে যে পরিমাণ কার্য করা হয় সেটা ওই নিউক্লিয়াস থেকে আর দূরত্বে থাকা অবস্থায় ইলেকট্রনের স্থিতিশক্তির মান, সেই স্থিতিশক্তির মানটা কত হবে না বাস্তবে ওই স্থিতিশক্তির মান হচ্ছে আমরা যেটা স্থির তড়িৎ আকর্ষণ বল কুলম্বীয় সূত্র থেকে আমরা বের করেছিলাম, সেটা হ্যাঁ সেই পরিমাণটা হয় -z²/r। কি করে হলো না z²/r², আমরা সেই প্রথমের দিকে ক্যালকুলেশন করেছিলাম যেটা সেই শক্তিটার মান স্থির তড়িৎ আকর্ষণ বলের মান, অর্থাৎ নিউক্লিয় চার্জ ইনটু ইলেকট্রনের চার্জ বাই দূরত্বের বর্গ, এই মানটা। এবার এই পরিমাণ কার্য করতে গেলে অর্থাৎ নিউক্লিয়াসের থেকে আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনটির স্থিতিশক্তির মান হবে, অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনা হচ্ছে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্ব, নিউক্লিয়াস থেকে আর দূরত্ব, তার ওই সীমানার মধ্যে এটার ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে হবে z²/r², হ্যাঁ, ডিফারেন্সিয়েট dr অর্থাৎ dr, এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস করলে নির্দিষ্ট সমাকলনে যে মানটা পাওয়া যাচ্ছে -z²/r, তাহলে এটাই হচ্ছে স্থিতি শক্তির পরিমাণ হবে আর ব্যাসার্ধে থাকা
ইলেকট্রনটির স্থিতিশক্তির মান মাইনাস জেড স্কয়ার বাই আর। এবার আমরা প্রথমে অপকেন্দ্রিক বল আর অভিকেন্দ্রিক বল সম্পর্ক থেকে ব্যাসার্ধ নির্ণয়ের সময় এনতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়ের সময় একটা সম্পর্ক পেয়েছিলাম ভি স্কয়ার ইকুয়াল টু জেড স্কয়ার বাই এম আর। ওই মানটা আমরা ভি স্কয়ারের মানটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ারের মানটা হবে জেড স্কয়ার বাই এম আর। এবার প্লাস মাইনাস মাইনাস জেড স্কয়ার বাই আর। তাহলে এখানে এম এম কেটে গেল আর হচ্ছে দেখো এই বিষয়টা এসে গেলে ক্যালকুলেশন করলে এটা যে মানটা আসে সমান মানে হাফ জেড স্কয়ার বাই আর মাইনাস জেড স্কয়ার বাই আর। তার মানে এই দুটো বিয়োগ করলে কত মান আসছে না মাইনাস হাফ জেড স্কয়ার বাই আর। আরটাকে আমি বিচ্ছিন্ন করে দিলাম, 1/r লিখলাম। এবার আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সময় আমরা বের করেছিলাম আর এর মানটা কত না আর এর মানটা n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। তাহলে ওই মানটা 1/r অর্থাৎ রিভার্স মানটা বসিয়ে দিই মাইনাস হাফ ইন্টু জেড স্কয়ার ইন্টু 1/r এর মানটা তাহলে কি হচ্ছে না 4 পাই স্কয়ার m z e স্কয়ার বাই n স্কয়ার a স্কয়ার। কেমন ঠিক আছে? তাহলে এখানে কাটাকুটি হচ্ছে 2 2 4 অর্থাৎ এর মানটা হলো মাইনাস টুয়াইস পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। তাহলে আমার nতম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনটির শক্তি অর্থাৎ আবর্তনরত ইলেকট্রনটির যে শক্তির মান সেটা En ধরেছিলাম। তাহলে En এর মান এইটাই হলো, এটাই হচ্ছে গাণিতিক রাশিমালা। অর্থাৎ nতম কক্ষে আবর্তনরত ইলেকট্রনের শক্তির রাশিমালা হলো En ইকুয়াল টু মাইনাস টুয়াইস পাই স্কয়ার m হচ্ছে z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার a স্কয়ার। কারণ এখানে ঋণাত্মক চিহ্নের একটা তাৎপর্য রয়েছে যে অসীম দূরত্ব থেকে ইলেকট্রনটি যখন r দূরত্বে আনা হয় নিউক্লিয়াস থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থিত ইলেকট্রনটিকে r দূরত্বে নিউক্লিয়াস থেকে r দূরত্বে আনার জন্য তাহলে কি হয় না ইলেকট্রনটি শক্তি বিকিরণ করে। কারণ অসীম শক্তির অধিকারী স্তরে রয়েছিল ইলেকট্রন, তার থেকে নিম্নতর শক্তি স্তরে অবতরণ করেছে। সেক্ষেত্রে ইলেকট্রনটির শক্তি বিকীর্ণ হয়। তার মানে এখানে শক্তি হ্রাসের ঘটনা ঘটে ইলেকট্রনে। সেই হ্রাস রাশিটিকে বোঝাবার জন্য এক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন হচ্ছে ব্যবহৃত হয়েছে বা ঋণাত্মক চিহ্নটি বর্তমান। অর্থাৎ ঋণাত্মক চিহ্নের এই শক্তি নির্ণয়ের সমীকরণে বা রাশিমালায় এখানে নেগেটিভ চিহ্নের তাৎপর্য হলো এটাই যে ইলেকট্রন শক্তি বিকীর্ণ করে, তার মানে শক্তি হ্রাস করে। আর এন এর মান যত বেশি হবে তাহলে ঋণাত্মক মানটা তত ছোট হবে, অর্থাৎ বেশি পরিমাণ শক্তি অ্যামাউন্টটা তত বেশি বিকীর্ণ হবে। তার মানে যত ইলেকট্রন ভেতরের দিকের কক্ষপথগুলোতে যাবে, নিউক্লিয়াসের কাছাকাছি কক্ষপথে যাবে, তত বেশি শক্তি বিকীর্ণ হবে। এটাই হচ্ছে এর গুরুত্বপূর্ণ বা তাৎপর্যতা হিসাবে মাথায়। তাহলে আমরা এই পর্যন্ত বিষয়গুলো সবই যেগুলো নির্ণয় করব বলেছিলাম সবগুলোই করলাম। ব্যাসার্ধের মান নির্ণয়, কেমন,
তারপর ইলেকট্রনের গতিবেগ নির্ণয় এবং ইলেকট্রনের শক্তির মান নির্ণয় বিষয়গুলো নির্ণয় করলাম। এছাড়া আরো একটা বিষয় করা যাচ্ছে যে রিডবার কনস্ট্যান্টের মান নির্ণয় করা যায় বোরের সমীকরণ থেকে। তার মানে বোরের সমীকরণ থেকে রিডবার সমীকরণে উপস্থাপন বা উপপাদন সমীকরণ প্রতিষ্ঠা করছি আমরা কিভাবে লক্ষ্য কর। আমরা কিছুক্ষণ আগে শক্তির রাশিমালা যেটা বের করেছি En ইজিক্যাল টু আমরা যে শক্তির রাশিমালা এটা কিভাবে রিলেশনটা পেয়েছি না টুয়াইস পাই স্কয়ার মাইনাস টুয়াইস পাই স্কয়ার m হচ্ছে জেড স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। এই রাশিমালাটা অলরেডি এক্ষুনি আমরা ক্যালকুলেট করে বের করলাম। আচ্ছা, এবার দেখো মনে করো একটি ইলেকট্রন, মনে করো একটা ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু n2 কক্ষ থেকে n1 কক্ষ স্তরে নেমে এলো। ধরিলাম কোন ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু n2 তম শক্তি স্তর যার শক্তির মান E2 থেকে n1 তম শক্তি স্তরে যার শক্তি আমরা ধরে নিলাম E1 হচ্ছে স্থানান্তরিত হওয়ায় হচ্ছে আমার কি হবে না আলোক শক্তি রূপে শক্তি নির্গত হবে। হওয়ায় হচ্ছে যাকে বলে নির্গত বিকীর্ণ বা বিকিরিত আলোক রশ্মির কম্পাঙ্ক নিউ এবং তরঙ্গদৈর্ঘ্য আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, কেমন এটা ধরে নিলাম। তাহলে কম্পাঙ্ক সমান নিউ এবং তরঙ্গদৈর্ঘ্য সমান ল্যামডা। তাহলে আমরা হচ্ছে বোর তত্ত্ব থেকে পাই, বোর তত্ত্ব থেকে কি পেয়েছি না ডেল্টা ই ইজিক্যাল টু জানি E2 মাইনাস E1 এবং ডেল্টা ই এর মান কত না h নিউ। এটা আমরা বোরের তৃতীয় স্বীকার্য থেকে পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা রাশিমালাটা প্রকাশ করছি। দেখো আমরা E2 মাইনাস E1 ইজিক্যাল টু ই এর সঙ্গে রাশিমালা থেকে মানটা বের করছি মাইনাস টুয়াইস পাই স্কয়ার m জেড স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n2 স্কয়ার h স্কয়ার মাইনাস কারণ E2 মাইনাস E1 এর মানটাও একই ভাবে বসাবো মাইনাস টুয়াইস পাই স্কয়ার m জেড স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n1 স্কয়ার h স্কয়ার। কেমন এখান থেকে তাহলে যে রিলেশনটা আসে এরপরে আমরা বসাচ্ছি। দেখো অর h নিউ এটার মান ইজিক্যাল টু কত না এখানে কমন রাশিমালা যেটা আছে 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 আর নিচে h এইটা কমন আসছে। তার মানে দেখো আমরা যে
2 pi square m z square e to the power 4 by h square কমন নিয়ে নিলাম। নিয়ে নিলে কি কি থাকছে লক্ষ্য করো, বাম পাশে থাকছে শুধু হচ্ছে মাইনাস 1 বাই n2 স্কয়ার, আর এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে সাজিয়ে নিলে হবে মাইনাস 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই রাশিমালাটা পাওয়া যাচ্ছে কেমন? ঠিক আছে, তাহলে এটা আমি উপরে আবার লিখছি। দেখো এটাকে এর পরের লাইনে লিখছি h নিউ, তোমরা জানো নিউ ইজ ইকুয়াল টু c বাই ল্যামডা। হ্যাঁ, নিউ ইজ ইকুয়াল টু c বাই ল্যামডা। তাহলে আমরা h c বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার m। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z এর মান কত? 1। হ্যাঁ, এখানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z মানে পারমাণবিক ক্রমাঙ্কের মান 1, তাহলে 1 বসিয়ে দিলাম, দ্যাট ইজ e টু দি পাওয়ার 4 বাই তোমার h স্কয়ার, আর রাশিমালাটা এবার শেষ হলো 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ওকে, এরপর নেক্সট 1 বাই ল্যামডাটা রেখে দিলাম, h c ও পাশে চেঞ্জ করে দিলাম, 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই c h কিউব ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই হচ্ছে ফর্মুলা। এবার 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি জানি? তরঙ্গ সংখ্যা। কেমন? দ্যাট ইজ নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার। তাহলে অর নিউ বার ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই c h কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। অর আমরা আরেকটা রাশিমালা অলরেডি জানি যে নিউ বার ইজ ইকুয়াল টু, আমরা সেই বামারের পদার্থ সমীকরণকে আবার সংশোধিত করে সাধারণ সমীকরণ হিসাবে জানি, যেহেতু নিউ বার ইজ ইকুয়াল টু কি জানি না, r ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই দ্বিতীয় রাশিমালা। তাহলে 1 2 তুলনা করলে r এর মানটা এটা সমতুল্য হচ্ছে, তার মানে তুলনা করে পাই 1 এবং 2 তুলনা করে পাই রিডবার্গ ধ্রুবক rটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, r is equal to 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch কিউব। তাহলে এটাই হলো রিডবার্গ ধ্রুবকের রাশিমালা। রিডবার্গ সমীকরণের বা সমীকরণ বললেই চলবে। তাহলে এটাই হলো রিডবার্গ কনস্ট্যান্টের রাশিমালা, তথা আমরা এইভাবে এর সমীকরণ নির্ণয় করে নিতে পারি। তেমনি দেখো রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয়, এই সমীকরণ থেকে তথা বোর তত্ত্ব থেকে রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় আমরা করছি। দেখো r ইজ ইকুয়াল টু, আমরা অলরেডি সমীকরণটা পেলাম, 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch কিউব। এবার সিজিএস এককে আমি রিডবার্গ ধ্রুবকের মান বের করছি, তাহলে 2 ইনটু পাই এর মান 3.14 বর্গ, m এর মান জানি, ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, ইনটু চার্জের সিজিএস এককের মান 4.8 ইনটু 10 টু দি পাওয়ার 10 esu হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই আলোর রশ্মির গতিবেগ সিজিএস এককে 2.9979 ইনটু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড।
কেমন, ইন্টু এইচ এর মান 6.626, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান ইন্টু 10⁻27, আর্ক সেকেন্ড হোল টু দি পাওয়ার 3 মানে হোল কিউব। এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাওয়া যাবে, প্রায় মানটা পাওয়া যাচ্ছে 109,737, এই মানটা প্রায় পাওয়া যাচ্ছে এবং ক্যালকুলেশন করলে পার সেন্টিমিটার আসবে। তাহলে দেখো এখানে রিডবার্গ ধ্রুবকের মানটা হলো এত। আচ্ছা, এই মান আর এ তথা রিডবার্গ ধ্রুবকের এই মানটি পরীক্ষালব্ধ মানে প্রায় নিকটবর্তী। পরীক্ষালব্ধ মানে সেটা কত মান ছিল, 109,678 পার সেন্টিমিটার, মানে খুব নিকটবর্তী, কাছাকাছি। তার মানে খুব নিকটবর্তী মান। তাই বোর পরমাণু মডেল অনেক বাস্তবসম্মত, অর্থাৎ বোর তত্ত্বটি বাস্তব সম্মত অর্থাৎ বিধিসম্মত বলে প্রমাণিত। কেমন, এটাও প্রমাণ করা যায় এখান থেকে যে বোর তত্ত্বটা যে অ্যাপ্রুভড অর্থাৎ সায়েন্টিফিক্যালি সত্য, সেটা এই ঘটনা থেকে অর্থাৎ এই রিডবার্গ ধ্রুবকের মান থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম। তাহলে আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ ধ্রুবক পরিচয়। তাহলে রিডবার্গ ধ্রুবকের মান আমরা এইভাবে নির্ণয় করে বোর তত্ত্বটি সঠিক পরীক্ষালব্ধভাবে এটাও প্রুভ করা যায়। ওকে।